পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় ইরান। এবারে জানিয়ে দিব যে কারণে ইরান ছাড়তে বাধ্য হলেন আইএইএর পরিদর্শকেরা। আরও জানাবো 11 মিনিটেই আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল বলছে বিএনপি নেতা ডক্টর মুঈন খান। এদিকে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে 3 প্রতিপক্ষ ছিল ভারতের। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন তথ্য এবার সামনে এসেছে। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। শনিবার সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে 2 দেশের মধ্যকার 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে। রাডার তথ্য বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এ তথ্য প্রকাশ করছেন। তবে ইসরায়েলের কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এই হামলার বিষয়টি দেশটির অভ্যন্তরে প্রকাশ করা হয়নি। দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত 5টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি। এই হামলাগুলো ছাড়াও ইরানের 36টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক ও শিল্প অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করছে। তবে একজন মুখপাত্র জানিয়েছেন এবং সংশ্লিষ্ট ইউনিট পুরো অভিযান জুড়ে কার্যকরী ধারাবাহিকতা বজায় রেখেছে। ইরানের এই হামলায় দেশটিতে 15,000 মানুষ গৃহহীন হয়ে পড়ছে। তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। যে কারণে ইরান ছাড়তে বাধ্য হলেন আইএইএর পরিদর্শকেরা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একদল পরিদর্শক ইরান ছেড়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ইরান আইএইএর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর সংস্থাটির পরিদর্শকেরা ইরান ছাড়লেন। গত শুক্রবার এক বিবৃতিতে আইএইএ বলেছে তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনার সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাবেন। খবর আল জাজিরার। এ খবরে বলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই ইরানি নেতারা আইএইএর কঠোর সমালোচনা করে আসছেন। তারা বলছেন আইএইএ ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে কোনো নিন্দা জানাননি, বরং এই হামলার ঠিক আগের দিন 12 জুন তারা ইরানকে দোষারোপ করে একটি প্রস্তাব পাশ করে। এ প্রস্তাবে অভিযোগ করা হয় ইরান তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিধিনিষেধ মানছে না। তারই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতামূলক সম্পর্ক স্থগিতের নির্দেশ দেন। এ সংস্থাটিকে সহযোগিতা দেওয়া বন্ধ রাখার এ প্রস্তাব আগেই ইরানের পার্লামেন্টে পাশ হয়েছিল। পরে দেশটির সর্বোচ্চ পরিষদ গার্ডিয়ান কাউন্সিল সেটি অনুমোদন করে। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন সংস্থাটি যেন আবারও পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা খুবই জরুরি। আল জাজিরার সংবাদদাতা রেসুল শেরদার বলেছেন ঠিক কতজন আইএইএর কর্মী ইরান ছেড়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। 11 মিনিট আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল বলে মন্তব্য ডাক্তার মুঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুঈন খান বলেছেন আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠক শীর্ষক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মুঈন খান বলেন আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে ভিত্তি করে দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই। তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকারভাবে। তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদী একটি
পুষ্পমাল্যের মতো, যে পুষ্পমাল্যে বাঙালি একটি ফুল এবং বিভিন্ন উপজাতি। গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষ দিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন যে তারা মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহু। গত শুক্রবার রাতে হামাস জানায় তারা 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রক্রিয়া দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে কোনো হামলা হবে না। গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল মাওয়াশি এলাকায় তাঁবুগুলোর উপর বোমা হামলায় এক চিকিৎসক ও তার 3 সন্তানসহ 7 জন নিহত হন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের 2 মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করছে, যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে 3 প্রতিপক্ষ ছিল ভারতের। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে 1 নয় 3 প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করছে ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন এবং তুরস্ক তাদের সাহায্য করছে। ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, তিনি পাকিস্তানকে শুধু সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে হিসেবে কাজ করছে পাকিস্তান। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিউজ অ্যাজ মিলিটারি টেকনোলজিস প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের সময় তিনি এই মন্তব্য করেন। অপারেশন সিন্দুর থেকে ভারত কি শিক্ষা নিতে পারে সে বিষয়ে যেমন মত প্রকাশ করেছেন তিনি, তেমনি কয়েকটা ক্ষেত্রে রাগ ঢাক না করে সমালোচনা করতে ছাড়েননি তিনি। সেই তালিকায় রয়েছে সাপ্লাই চেইন বা নিরবচ্ছিন্ন সরবরাহ সংক্রান্ত সমস্যার মতো বিষয়ও। তিনি অভিযোগ করেছেন, কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে সামরিক সরঞ্জাম সময় মতো এসে পৌঁছায়নি, না হলে গল্পটা হয়তো একটু অন্যরকম হতো। তার এই মন্তব্য ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই বলছে আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবিলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে, তাদের প্রচারণায় না পড়ে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে সিলেটের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত, বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল, ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, দেশের মানুষ এখনও জিয়াউর রহমানের নামে ভোট দেন। থার্মোমিটার দিয়ে মাপা হলেও দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান। আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল, আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনও কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তেরও ওই পারে বসে আছে। তিনি নাকি বলেন, যে কোনো সময় দেশে ঢুকে পড়বে।